নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে রুমিন ফারহানা অন্ধকারের একটি ডামি নির্বাচন করে এমপি হয়েছেন। সেই ডামি নির্বাচনের এমপি হয়ে বিগত সরকারের আমলে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। তিনি আরও বলেন, চান্দোরা, বুধস্তি ও হর্ষপুর ইউনিয়নকে নিয়ে দেখেন, রুমিন ফারহানা উনি কিন্তু অনেক ত্যাগ করছেন জীবনে, বিয়ে শাদী করেন নাই, কিচ্ছু করেন নাই, রাজনীতির জন্য নিজেকে নিবেদন করে দিছে। এমন এক রাজনীতি আরম্ভ করছে উনি। এখন দেখেন, উনি একজন অ্যাডভোকেট, উনার মুখে শোনা যায় আমিও তো ইচ্ছা করলে গুন্ডা পান্ডা হায়ার করতে পারতাম। আমরা কি পারি না গুন্ডা হায়ার করতে? মানে ওনার কাছে গুন্ডা আছে। রুমিন ফারহানা, যে রুমিন ফারহানাকে আমরা জনগণের নেতা মনে করেছিলাম, 5 আগস্টের পর তিনি প্রমাণ করেছেন তিনি জনগণের নেতা নন, তিনি ক্ষমতার নেতা, ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। তো রুমিন ফারহানা আরো অনেক কিছু প্রমাণ করেছেন। তিনি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে 16 বছর কাটিয়েছেন। অবশেষে রুমিন ফারহানা তিনি গুন্ডামি দেখিয়েছেন নির্বাচন কমিশনে। তার লোকেরা এনসিপি নেতাদের উপর হামলা চালিয়েছে। এনসিপি নেতাদের উপর এই হামলায় তারা প্রমাণিত করেছে যে তাদের অধীনে বা তাদের নির্বাচন যদি হয়, নির্বাচনের কি ভূমিকা রাখতে পারে এই রুমিন ফারহানারা। দর্শক, রুমিন ফারহানারা বহিষ্কার এবং বিএনপি থেকে তাকে বহিষ্কারের জন্য আওয়াজ তোলা হচ্ছে। বিএনপির উচিত হবে তাদের নির্বাচনে তাদের বুট ঠিক রাখার জন্য, জনগণের সেন্টিমেন্ট বোঝার জন্য এই রুমিন ফারহানা এবং ফজলু পাগলা দুজনকে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। রুমিন ফারহানা তিনি সন্ত্রাসী নিয়েই এনসিপি নেতাদের উপর সেই নির্বাচন কমিশনে হামলা করেছেন। আমরা দেখব রুমিন ফারহানা নিয়ে কয়েকটি আলোচনা, পাশাপাশি তারপর কথা বলবো। বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ও অন্যান্য নেতাকর্মীদের উপর বিএনপির ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার সহযোগীদের আতর্কিত হামলার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। প্রধান নির্বাচন কমিশনের সামনে বলেছি, প্রয়োজনে আমরা এই রাজপথে মৃত্যুবরণ করব, কিন্তু বিজয়নগরকে আমরা আলাদা ভাগ করতে দিব না। সোমবার দুপুর 12টায় এনসিপির উদ্যোগে বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চান্দোরা ডাকবাংলায় আধা ঘণ্টা মহাসড়কে অবরোধ করে শান্তিপূর্ণ আন্দোলন করেন তারা। মোহাম্মদ আতাউল্লাহ বলেন, আমাকে ম্যানেজ করার জন্য আমার নাম শুনানিতে রাখা হয়নি। তারা জানে না জুলাই যোদ্ধারা কখনো ম্যানেজ হয়নি। তিনি বলেন, হাজিরা শীট থেকে আমার নামটা মুছে ফেলা হয়েছে, অর্থাৎ তারা বুঝতে পেরেছে আমাকে ম্যানেজ করা যাবে না। জুলাই যোদ্ধাদের ম্যানেজ করা যায় না, কারণ তারা সংগ্রামী, তারা বিপ্লবী, এজন্য তারা আমার নামটা মুছে ফেলেছে। রুমিন ফারহানা রাতের অন্ধকারে বিজয়নগর থেকে 10টি ইউনিয়ন থেকে 3টি ইউনিয়নকে কেটে তার আসন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করতে চাইছে। রাতের অন্ধকারে সে বিজয়নগরের 10টা ইউনিয়নকে সে খণ্ডন করে সে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু বিজয়নগরের জনগণ চায় বিজয়নগর 10টা ইউনিয়ন একসাথে থাকার জন্য। আতাউল্লাহ বলেন, বিগত জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে রুমিন ফারহানা অন্ধকারের একটি ডামি নির্বাচন করে এমপি হয়েছেন। সেই ডামি নির্বাচনের এমপি হয়ে বিগত সরকারের আমলে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। তিনি আরও বলেন, চান্দোরা, বুধস্তি ও হর্ষপুর ইউনিয়নকে নিয়ে মিথ্যাচার করেছেন, যা কোনোভাবেই বিজয়নগরবাসী মেনে নেবে না। বক্তারা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছেন। নির্বাচন কমিশনের শুনানি স্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছেন জনগণের রায়ের উপর তাদের আস্থা নেই। বক্তারা আরও বলেন, অখণ্ড বিজয়নগর রক্ষা ব্রাহ্মণবাড়িয়ার ন্যায্য দাবি, যা কোনো দলীয় স্বার্থ নয় বরং জনস্বার্থ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্ট্র সরকার ফজলুর রহমান, রুমিন ফারহানা, এই দুজন আজকে সবচেয়ে হাইলাইট বিনোদনের। আমি বিনোদন হিসাবেই নিছি, কারণ কি জানেন, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এই যে ফজলুর রহমান বলেই যাচ্ছিলেন, কেউ কি থামাইতে পারছে? না, উনি বলবেনই, ওনাকে বলতেই হবে, কারণ উনি ভাইরাল হইতে চায়। হ্যাঁ, উনি ভাইরাল হইতে চায়। আজকে যে ঘটনাটা ঘটতেছে এই যে শাহবাগ এলাকায় এবং বিভিন্ন জায়গায় সারা দেশেই,
ওনার ছবি রাইখা, বিরাট বড় ছবি রাইখা ওটাতে জুতার মালা পরায়া জুতা পিটা করা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে। এগুলা তো উনি দেখতেছে। এরকম হোক, উনি এটা চাইছে, আমার মনে হয় মনে মনে চাইছে। আর যদি না চায়া থাকে তাহলে কি কেউ তাকে হুকুম দিছে যে তুমি তোমার কাজ চালিয়ে যাও? হ্যাঁ, তোমার এই বয়ানগুলোতে আমরা আওয়ামী লীগের ভোট পেয়ে যাব। সব আওয়ামী লীগকে তো ভোট করতে দিবে না, নির্বাচন করতে দিবে না। তাহলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে? উনাকে ভোট দিবে, ওনার দলকে ভোট দিবে, যার জন্য উনি থামতেছিল না। উনি জুলাই গণ অভ্যুত্থানটাকে ফুটবল বানায়া লাথি মারতে মারতে কোথায় নিয়ে ফেলছে জানেন? ওই যে বুর্জ খলিফার যে বাথরুম গুলো আছে না, ওই বাথরুমের যে ময়লা গুমুত ওগুলা কিন্তু ওইখানে থাকে না, ওগুলা যাওয়ার কোনো রাস্তা নাই। ওই সিস্টেমে কিন্তু বুর্জ খলিফা বানায় নাই। ওইটা করে কি জানেন? এক জায়গায় জমায়, ওইটা মেশিনের মাধ্যমে ওই যে তেলের গাড়িগুলো আছে না, তেলের গাড়ির মতো গাড়িতে কইরা শত শত গাড়ি ওই ময়লা গুমুত নিয়ে একটা জায়গায় ফালায়। আর উনি এই জুলাই গণ অভ্যুত্থানটাকে ওইখানে নিয়ে ফেলতে চাইতেছে। ফেলা দিছে উনি লাথি মারতে মারতে, ফুটবলের মতো লাথি মারতে মারতে, কখনো নর্দমায় ফেলায়, কখনো বুয়ের মধ্যে ফেলায়। উনার যা ইচ্ছা তাই, কেউ ঠেকাইতে পারবে না। উনি সরাসরি বলে এরা অভিনেতা। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা ছিল তারা অভিনেতা, তাদেরকে দিয়ে অভিনয় করানো হয়েছে। এর পরিচালক আছে, প্রযোজক আছে, বিদেশে বৈশা, বিদেশ থেকে করাইছে। এরা শুধু অভিনেতা, খেলার পুতুল। এবং এই যে যারা মারা গেছে এদের নিয়েও বলবে, এই শহীদদের নিয়ে বলবে কিছুদিন পর, যেগুলা ভুয়া। শেখ হাসিনা যেভাবে বলছে ঠিক একই বয়ান দিবে, যে ওরা নিজেরা নিজেদেরকে গুলি কইরা মাইরা পুলিশের বদনাম করছে, পুলিশের উপরে চাপায় দিছে, শেখ হাসিনার উপরে চাপায় দিছে। এই বয়ানও আসবে তার মুখ থেকে। দেখেন, আপনারা ভাইবেন না আবার যে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ মুজিবুরকে ভালোবাসে। নো, এইটা শুধু ওই ভোটের জন্য, ভোটগুলা নিজের দলে আনার জন্য এ কাজ উনি করে যাচ্ছে। হয়তো উনাকে কেউ হুকুম দিছে, নাহলে নিজে থেকেই করে যাচ্ছে। কিন্তু দলের মধ্যে তো একটা নিয়ম কানুন আছে প্রত্যেকটা দলের, তাই না? কি বলতে হবে, কি বলতে পারবেন, কি বলতে পারবেন না, এসব নিয়ম শৃঙ্খলতা আছে। দলের মধ্যেও তো নিজস্ব একটা সংবিধান আছে, সেটা কি ফলো করতে হবে না? সেটাতে কি এমন কিছু কথা লেখা আছে যে কোন নতুন দল তৈরি হইলে তাদেরকে বলতে হবে বেজন্মা, তাদের বাপ মা ঠিক নাই? বাংলাদেশের মা বোনদেরকে কি অ্যাডভাইস করতে হবে, এই তোমরা কোন মোল্লা মুসল্লির সাথে বিবাহ করবা না, তাদের সন্তান পেটে নিবা না? এই অ্যাডভাইস করতে হবে একটা দল থেকে? দলের সংবিধানে এগুলা লেখা থাকে না? নিশ্চয়ই না। এই জন্যই বলি, ওই যে বারবার বলি, ভুল রাজনীতিতে যাবেন না। ভুল রাজনীতি এই জেনারেশনকে খাওয়াইতে পারবেন না। আমি জানি না কেন নতুন নেতা দেখি না। যাদেরকে দেখছি 25 বছর আগে, 20 বছর আগে, ওই তারাই আমার মতো বুইড়া খারাপ হয়ে গেছে, কিন্তু রাজনীতি ছাড়বে না। না, রাজনীতি ছাড়বে না। ঘর সংসার একদিকে যাক, ঘর সংসার করুম না, বিয়া করুম না, শাদী করুম না, কিচ্ছু করুম না, শুধু রাজনীতি করব। দেখেন, রুমিন ফারহানা উনি কিন্তু অনেক ত্যাগ করছেন জীবনে, বিয়ে শাদী করেন নাই, কিচ্ছু করেন নাই, রাজনীতির জন্য নিজেকে নিবেদন কইরা দিছে। এমন এক রাজনীতি আরম্ভ করছে উনি। এখন দেখেন, উনি একজন অ্যাডভোকেট, উনার মুখে শোনা যায়, আমিও তো ইচ্ছা করলে গুন্ডা পান্ডা হায়ার করতে পারতাম। আমরা কি পারি না গুন্ডা হায়ার করতে? মানে ওনার কাছে গুন্ডা আছে, এগুলো আপনারা অনলাইনে পাওয়া যাবেন। এনার কথাবার্তা, ঘটনা কি জানেন? ভয়াবহ ঘটনা তো ভাই। কিভাবে নির্বাচন করবেন? নির্বাচন যে কমিশনার, যে নির্বাচনের মা বাপ, যে নির্বাচন করাবে, ওইটা হলো ওনার হেডকোয়ার্টার, ওনার অফিস। ওই হেডকোয়ার্টারের মধ্যেই আজকে গুন্ডামি হয়ে গেল। নির্বাচন হেডকোয়ার্টারের মধ্যে গুন্ডামি। বাইরেও বুঝছেন দাঁড়ায় ছিল লাঠি লুঠা নিয়া। আয় হায়, পুরাটা হয়ে গেছিল জানেন ওই যে ব্রাহ্মণবাড়িয়ার মতো। ঢাকায় এসব অনুমতি নাই, টেটা বললাম না, নাহলে টেটা বললাম দিয়া শুরু হইতো। দেখেন, রুমিন ফারহানা আজকে অভিযোগ করছে, নিজের দলের প্রতিও অভিযোগ আছে ওনার, বিরাট অভিযোগ। ওনারে কেউ একজন ধাক্কা মারছে। হ্যাঁ, উনি বলতেছে 16 বছর 20 বছর কি এই জন্য যুদ্ধ করলাম, আমাকে ধাক্কা মারলো। আর ওই ধাক্কাকে কেন্দ্র করে জানেন, জুলাই গণ অভ্যুত্থানের এক সৈনিককে ওনারা ইচ্ছা মতো মারছে, লাথি মারছে, পায়ের নিচে ফালায়া ফুটবলের মতো খেলছে। এইটা কোথায়?
নির্বাচন হেডকোয়ার্টারে যারা এই দেশে নির্বাচন করবে, হায় হায়, নিজের ঘরের মধ্যেই মারামারি, বাইরে কেমনে নির্বাচন করবেন আপনি? মানুষ বিশ্বাস করবে? ভাই আপনি বলেন, আপনি বিশ্বাস করবেন আমি নির্বাচন কমিশনার, আমি সারা দেশে নির্বাচন করাবো? আজকে আমি ডাকছি 2-3টা দলকে বোঝাপড়া করার জন্য, ওনাদের মধ্যে একটু প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো আমি সলভ করব, 2 দলের মিল মহব্বত করায় দিব, নির্বাচন সামনে। ওই জায়গায় মারামারি, ওই জায়গায় একজন নারীকে ধাক্কা এবং ওইটাকে কেন্দ্র করে মারামারি, এবং ওই নারী দেখেন উনি শুধু নারী না, উনি একজন অ্যাডভোকেট, উনি উকিল মানুষ, আইনের মানুষ। উনিও বলে আমাকে ধাক্কা দিলে আমার সাপোর্টাররা কি ছাইরা দিবে? চিন্তা করেন, মানে আমাকে ধাক্কা দিছে, ধরেন একজন কেউ ধাক্কা দিছে, জানি না কি হয়েছে ঘটনা, হয়তো ধাক্কা লাগা গেছে বা ধাক্কা দিছে, কিন্তু ওনার বয়ান কি আমার গায়ে হাত দিলে আমার লোকজনকে ছাইরা দিবে? তার মানে ওই যে ফুটবল খেলছে একজনকে নিয়ে পাড়াইছে, ওইটা জায়েজ করে ফালাইলো। আরো বলে আমি এমন জানলে তো গুন্ডা হায়ার করে আনতাম, আমাদের কি গুন্ডা বান্ডা নাই? এই ধরনের কথা, আমি পুরোপুরি হুবহু কথাটা কইতে পারলাম না, এই ধরনের কথাই বলছে। চোখ মুখ বড় হয়ে যায় তো, কাজল মাখা চোখ, এত বড় বড় কইরা বলে। কি ধরনের বয়ান এগুলা? এগুলাতে কি জনসাধারণ খুশি হইতাছে? এই যে নির্বাচন কমিশনারের ভিতরে যায় যে গুন্ডামি হইলো, গুন্ডার কথা বলা হইলো প্রেসের সামনে, মানে উনাদেরও গুন্ডা আছে, আগে জানলে নিয়ে আসতো, এখন আরেক দল গুন্ডা আনছে, এবং নির্বাচন কমিশনারের বাইরে, অফিসের বাইরে এবং ভিতরে মারামারি। তাহলে কিভাবে নির্বাচন করবেন? কোন দেশে নির্বাচন হবে? এইখানে পুলিশের ভূমিকা কি ছিল? ওইখানে তো পুলিশ ছিল। হাসনাত আব্দুল্লাহ সরাসরি অভিযোগ করছে পুলিশের ভূমিকা ছিল নীরব, কারণ পুলিশ ক্ষমতার সঙ্গে থাকতে চায়। হাসনাত আব্দুল্লাহ আরো বলছে আমাদের অফিস, আদালত, প্রশাসন সবাই এখন ক্ষমতার সঙ্গে থাকতে চায়, ক্ষমতাতে ওনারা অলরেডি চলেই গেছে, এবং যেন তেন একটা নির্বাচন কইরা ক্ষমতা হাতের মুঠায় নিতে চায়। এইটাই হচ্ছে এখন আমাদের দেশের রাজনীতি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের কথা আমরা বেমালুম ভুইলা গেলাম। দেখেন, চোখের দেখা 1 বছর আগের জুলাইকে যদি আমরা ভুইলা যাই, 54 বছর 71 আসছিল, 54 বছর আগের 71 সালের ওই ইতিহাস কেমনে মনে রাখুন বলেন তো আমাকে? আমার প্রশ্নটা বুঝছেন? আমি যদি 1 বছর আগের জুলাইকে ভুইলা যাই, 24কে ভুইলা যাই, তাহলে ওই 71কে মনে রাখবো কিভাবে? আজকে দেখেন না 71 নিয়ে কত প্রশ্ন, এবং 71 থেকে 75-এর যে ইতিহাস, এই সত্যিকারের ইতিহাস কেউ লেখে নাই, লেখলো ওগুলা মানুষের কাছে পৌঁছায় নাই। আমরা যে রাজাকার আর রাজাকার বইলা 54 বছর গেম খেললাম, মানুষকে চোদু বানাইলাম, এবং জীবন্ত মানুষকে ঝুলাইয়া দিলাম নাটক কইরা, শুধু নাটক কইরা। দেখেন বঙ্গবন্ধু নিজেই তো সবকিছু ক্ষমা কইরা দিয়া গেছে। 74 সালে পাকিস্তান থেকে ভুট্টো সাহেবকে বাংলাদেশে আইনা এয়ারপোর্টে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়েছে, এবং উনি নিজের হাতে গলায় মালা পরায় দিছে। আর এই যে বেহারি ক্যাম্প আছে না, এগুলো নিজের দেখা ভাই। এই বেহারি ক্যাম্প থেকে সবাইকে আইনা এয়ারপোর্ট থেকে নিয়ে একদম ওই যে সচিবালয় পর্যন্ত দাঁড় করায়া স্লোগান দেওয়া হয়েছে। করে নাই? তখনই তো সব ক্ষমা করে দিছে, তখনই তো রাজাকারের রাজনীতি শেষ হয়ে গেছে। কিন্তু ওই ইতিহাসগুলো আমাদের সামনে আসতে দেওয়া হয় নাই, আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে। আর আমাদেরকে অন্ধকারে রাখা এই রাজনীতিবিদরা এই অন্ধকার জগৎ থেকে টাকা পয়সা কামায়া বিদেশে বাড়ি ঘর বানায়া ওইখান থেকে এখন রাজনীতি করে। হ্যাঁ, আমাদের দেশটা পরিচালনা হয়তো বিদেশ থেকে, কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে, কেউ ভারত থেকে। ভাই ছেলে খেলা পাইছেন নাকি আপনারা? এতই সোজা, এতই মজা, বিদেশ থেকে দেশ পরিচালনা করবেন, আর যারা রক্ত দিল তাদেরকে বেজন্মা বলবেন। পারবেন? সইতে পারবেন না, বিশ্বাস করেন, সইতে পারবেন না। আমি একটা কথা সবসময় বলি, জুলাই গণ অভ্যুত্থান শেষ হয় নাই, এটা চলমান, চলছে চলছে। 71-এর পরে আমি নিজে দেখছি ভাই পরিবেশ কেমন ছিল, এখন যা হচ্ছে এগুলা দেখে আমি অবাক হই না, কারণ এগুলো আমি আগেই দেখছি। 71-এর পরে 72 পর্যন্ত পুরা 1 থেকে 1.5 বছর এইসব নাটক আমি দেখছি। আমি নিজেও ভাই বুঝছেন, একবার চলে গেছিলাম এই যে ইস্পাহানির বাড়িতে গুলশানে বন্ধু বান্ধব নিয়া, ওইখানে যায় দেখি সব লুট হয়ে গেছে গা, শুধু পয়লা ছিল ঘরের পর্দা, এই যে এই পর্দা, এরকম পর্দা, এইটা না, এরকম পর্দা, ওই পর্দা আইনা তখন আমরা
তখন আমরা বেল বটম প্যান্ট বানাইছি, আবার জ্যাকেট বানাইছি, বন্ধু বান্ধব সবাই মিলে ওই পর্দা দিয়া ভাই। তখনও এরকম একটা অরাজকতা চলতেছিল, বিহারীদের জমি দখল, সম্পত্তি দখল, দোকান দখল। আর এই যে মিরপুর আছে না, এই মিরপুরে স্বাধীনতার পরও ঢুকতে 2 দিন লাগছে। এই মিরপুরে যুদ্ধ চলছে এই বিহারীদের সঙ্গে। এখন যে জেনেভা ক্যাম্প দেখেন, এই বিহারী, ওনাদেরকে এখানে আনা হয়েছিল 74-এ। ভুট্টো সাহেব যখন আইছে তখন কথা দিছিল এবং দুজনে আলাপ হয়েছিল ইনাদেরকে ওনাদের দেশে নিয়ে যাবে। আজও নিয়ে যায় নাই, আজও এখানে পড়ে রয়েছে। কি অবস্থায় আছে আপনারা জানেন। টোটালটা একটা মাদকের আড্ডাখানা, ক্রাইমের আড্ডাখানা। ওইখানে যতই আপনি পুলিশ অভিযান করেন, মিলিটারি অভিযান করেন, 2 দিন পর একই অবস্থা ধারণ করে। যেভাবে টঙ্গীর কথা বলছিলাম গত ভিডিওতে, টঙ্গীর এই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের চিত্র। হ্যাঁ, কেউ একবার গোপনে গিয়া খালি একবার ঘুরে আইসেন, কিন্তু সাবধান, একদম সাবধান। হ্যাঁ, কোনো মোবাইলে ভিডিও করতে যায়েন না, ধরা খাইলে কিন্তু জীবন নিয়ে ফেরত আসতে পারবেন না। মাছরাঙ্গা টিভি লাইফ রিস্ক নিয়ে এগুলো করছে, আপনারা এই লাইফ রিস্ক নিয়েন না। লাইফ রিস্ক নিতে হবে কাদেরকে? আইন বিভাগকে। উনারা কেন যায় না? উনারা কেন অভিযান চালাচ্ছে না? চোখের সামনেই তো মাছরাঙ্গা টিভি দেখায় দিল, তারপরও কি অভিযানের কথা শুনছেন? শুনেন নাই। তার মানে কি জানেন? সবাই অপেক্ষায় আছে, নির্বাচন আসুক, নির্বাচন আসলেই আমরা সবাই ভালো হয়ে যাবো, সুন্দর হয়ে যাবো, পবিত্র হয়ে যাবো। ভাই, আমি মনে করেন আমি আমার মেয়েকে বিয়ে দেবো, আমি দেখলাম একটা ছেলে মদ খায়, জুয়া খেলে, মাগিবাজি করে, সবকিছু করে। ওই ছেলের সাথে ধরে নেন আমার মেয়ের প্রেম হয়ে গেছে। আমি এখন ওই ছেলেকে ডাইগাই না, কি বলুম যে বাবা তুমি কি এগুলা ছাড়তে পারবা না? ও কি বলবে? হ্যাঁ আমি ছাইরা দেবো, তো আপনি বিয়ে দেন, আমি ছাইরা দেবো। ছাড়তে পারবে না ভাই। স্বভাব থেকে মানুষ বের হয়ে আসতে পারে না। পারছে এই ফজলুর রহমান, তার স্বভাব থেকে বের হয়ে আসতে। অতীত ঘাটেন, তার অতীত থেকে এই পর্যন্ত দেখেন, তার ভিতরে কোনো মায়া দয়া আছে? এই বাচ্চা ছেলেগুলা, জওয়ানগুলা এই দেশের জন্য যা করলো, রক্ত দিল, কত মার বুক খালি হইলো, ওগুলা কথা বলে না। শুধু তুচ্ছ তাচ্ছিল্য, যা ইচ্ছা তাই। এতে কি বার্তা যাচ্ছে? দল, এই বড় দল, আপনারাই বলেন কি বার্তা যাচ্ছে মানুষের কাছে? অবশ্য আমাদের দেশে 54 বছর যারা দেশ চালাইছে, তারা মানুষের কথা কম ভাবছে, তারা শুধু নিজের দলের কথা ভাবছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, যারা আওয়ামী লীগ করতো তারা কোনো না কোনো অ্যাঙ্গেলে লাভবান হয়েছে ভাই, লাভবান হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখেন, কেউ লসে নাই। অতীতও যারা এই দেশ চালাইছে, যারা ক্ষমতায় ছিল, তারাও দেখেন নিজেদের দলের লোকের মধ্যে একেবারে গভীরে যারা থাকে, তাদের কারো লস নাই। সবাই টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই হয়ে গেছে। মাঠ পর্যাপ্ত কর্মীদের কিচ্ছু হয় নাই, তাদের একটা কাজও দিতে পারে নাই, বেকার রয়ে গেছে। 25 থেকে 30 লক্ষ মানুষ বেকার, এদের কোনো কাজ নাই। শুধু এদের একটাই কাজ, পার্টি অফিসে যায় বসে থাকা, যার যার এলাকায়, এবং মিছিল আসলে লোকজন জোগাড় করানো, হালুয়া বিলি করা, সিঙ্গারা বিলি করা, টাকা পয়সা নিলাম, কিছু দিলাম, কিছু পকেটে ভরলাম। উপায় নাই তো গোলাম হোসেন, উপায় নাই, কারণ তাদেরকে কাজ দেওয়া হয় নাই। এই মানুষগুলারে কাজ দেন, দেখবেন রাজনীতি সঠিক পথে চলে আসবে। মানুষ বেকার থাকলে ভাই খারাপ হইতে বাধ্য। কি করবে? টাকার প্রয়োজন। তো টাকা ছাড়া ভাই মুর্দাকেও কবর দেওয়া যায় না, কবর দিতেও টাকা লাগে। অনেক দুঃখ থেকে কথাগুলা বললাম। যাই হোক, আমার এই কথাগুলা থেকে কেউ কিছু মাইন্ড করবেন না। দেশকে যদি ভালোবাসেন তাহলে সবাই একসাথে বসেন, না বসলে এই মাঠে ফয়সালা হয়ে যাবে, এবং এই মাঠের যুদ্ধে যে জিতবে তারাই আগামীতে দেশ চালাবে। এইটা বুঝা নিয়েন। দেখতে থাকি আমরা মাঠের যুদ্ধ, মাঠের ফাইট দেখার অপেক্ষা রইলাম। আর যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসেন, ইউনূস স্যারের সাথে সবাই বৈশা যান, নতুন চিন্তা করেন, পুরানো চিন্তা বাদ দেন না, ধৈর্য নেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে, 2029-এ যদি নির্বাচন দিত তখন কি করতেন? আপনারা যে সংবিধান করেন, ওই সংবিধান অনুযায়ী তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, উনি নিজেও সেটা দাবি করেন। ওনার দাবিটা তো অমূলক না, কারণ আপনারা ওই সংবিধান মাইনা চলতে চান, ওই সংবিধান মানতেছেন। ওই সংবিধান দিয়ে কিছু হবে না। নতুন সংবিধান আনেন, নতুন বাংলাদেশ গড়েন, মানুষকে শান্তি দেন। সালেহ নাইব আলী আমার আজকের আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই লক্ষ্য করেছেন যে নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের
সীমানা নির্ধারণ নিয়ে একটি শুনানি হয়েছে এবং এই শুনানিতে অংশ নিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবের লোকজনের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচন করবেন, পাশাপাশি সেখানে এনসিপির নেতা এবং জামায়াতের প্রতিনিধিও ছিল। তো সেখানে একটা গ্যাঞ্জাম হয়েছে শুনানির সময়। তো আপনারা আমার আলোচনার শুরুতেই ব্যারিস্টার রুমিন ফারহানার যে অভিযোগ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে গত 15 বছর এমন ঘটনা ঘটে নাই। কি ঘটেছে? নির্বাচন কমিশনে শুনানির সময় ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবের গুন্ডা পান্ডারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। যে বিএনপির নেতাকর্মীদের জন্য তিনি গত 15 বছর লড়াই করলেন, সেই বিএনপির নেতাকর্মীরাই আজকে একজন নারী ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধাক্কা মারল। এতে তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং উনি অনেক কথা বলেছেন যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব গুন্ডা পান্ডা নিয়ে সেখানে এসছেন, উনিও চাইলে গুন্ডা পান্ডা মাস্তান নিয়ে আসতে পারতেন, কিন্তু উনি ভদ্রলোককে সেখানে নিয়ে গেছেন, ভদ্রলোকদের সেখানে নিয়ে গেছেন। কিন্তু উনারই দলের আরেকজন নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব গুন্ডা পান্ডা মাস্তান নিয়ে এসছেন এবং তাদের দ্বারাই তিনি নিগ্রহের শিকার হয়েছেন। এবং শেষে যে কথাটি তিনি বলেছেন যে এই পরিস্থিতির কারণে, এই গ্যাঞ্জাম মারামারির কারণে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই। ক্ষমতায় না গিয়েই বিএনপির একজন নেতার গুন্ডা পান্ডারা নির্বাচন কমিশনে যে আচরণ করেছে, হু নোজ আগামী নির্বাচনে কি হবে। তো যাই হোক, তার এই বক্তব্যটা আমি কয়েকটা পয়েন্টে আলোচনা করতে চাই। তিনি মুখ ফুসকেই বলে থাকুন আর ক্ষুব্ধ হয়েই বলে থাকুন, তিনি কিন্তু বলা যায় 90% কথা সত্য বলেছেন। তবে একটা কথা তিনি সত্য বলেন নাই বলে আমার কাছে মনে হয়েছে, সেটা হলো তিনি বলেছেন যে বিএনপির নেতাকর্মীদের জন্য তিনি 15 বছর লড়াই করলেন, সেই বিএনপির নেতাকর্মীরাই তাকে ধাক্কা মারল। রিয়েলি ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি গত 15 বছর বিএনপির নেতাকর্মীদের জন্য লড়াই করেছেন? আমি জানি না। আমি তো গত 15 বছর বলা যায় যে বাংলাদেশের রাজনীতি একেবারে কাছ থেকে দেখেছি। কে কি বলেছে, কে কতটা অ্যাক্টিভ ছিল, কার নামে কতটা মামলা হয়েছে, কে গ্রেফতার হয়েছে, কে জেল খেটেছে, কত বছর জেল খেটেছে, কে ক্রসফায়ারে গেছে, কে গুম হয়েছে, সমস্ত তথ্য তো আমার কাছে অজানা না। আমি জানি না আপনাদের কাছে এই তথ্যগুলো আছে কিনা। আচ্ছা বলুন তো, রুমিন ফারহানা বিএনপির নেতাকর্মীদের জন্য গত 15 বছর কি লড়াই করেছেন? আপনারা কি ওনাকে কোনোদিন মাঠে দেখেছেন? মাঠে বিএনপি আন্দোলন সংগ্রাম করে নাই? করেছে তো। তো বিএনপির কোনো আন্দোলন সংগ্রামে কি মাঠে রুমিন ফারহানাকে দেখেছেন? আমি দেখি নাই। রুমিন ফারহানার নামে কি কোনো মামলা হয়েছে গত 15 বছর? আমি শুনি নাই। রুমিন ফারহানা কি কোনোদিন বিএনপির একজন নেত্রী বা নেতা হিসাবে স্বৈরাচার হাসিনার আমলের পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছেন? আমি জানি না। রুমিন ফারহানা কি বিএনপির নেতাকর্মীদের জন্য 15টি বছর লড়াই করার কারণে জেল খেটেছেন? একদিন জেল খেটেছেন? আমার জানা নেই, আমি শুনিও নাই। তথ্য তো পাইনি, আমি শুনিও নাই। তাহলে উনি লড়াইটা কি করলেন? বরং উনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেও
আগের স্বৈরাচার হাসিনার আমলে উনি অনেক ভালো ছিলেন, অনেক নিরাপদ ছিলেন। এই সরকারের আমলেই বরং উনি অনিরাপদ, নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো তাহলে যে সরকারের আমলে উনি অনেক ভালো ছিলেন, সেই সরকারের আমলে উনি বিএনপির নেতা কর্মীদের জন্য কোথায় লড়াই করেছেন আমি জানি না। মঙ্গল গ্রহে করলেও করে থাকতে পারেন, বাংলাদেশে লড়াই করেছেন কিনা আমি জানি না। তবে হ্যাঁ, একটা জায়গায় লড়াই করেছেন, ওই যে তৎকালীন চুরাই সংসদে কিছু বক্তৃতা দিয়েছেন আর কি। ওইটাকে যদি উনি লড়াই মনে করেন তাহলে ঠিক আছে। আর তাছাড়াও ওই যে টেলিভিশনের টক শোতে কিছুটা গলাবাজি করেছেন, ওটাকেও যদি উনি লড়াই মনে করে থাকেন তাহলে ঠিক আছে। কিন্তু লড়াই বলতে, একজন রাজনৈতিক নেতা লড়াই বলতে তো ভাই ময়দানে আপনাকে মিছিল মিটিংয়ে থাকতে হবে, পুলিশের লাঠিপিটা খাইতে হবে, দুই একটা সাউন্ড গ্রেনেড শুনতে হবে, দুই একটা রবার বুলেটের আঘাতে আপনি আহত হবেন, হাসপাতালে যাবেন, পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে, আপনার নামে মামলা হবে, আপনি কখনো কখনো পালিয়ে থাকবেন, আপনি গ্রেপ্তার হবেন, কিছুদিন জেলও খাটবেন, আপনার জামিনের শুনানি হবে। এগুলোই তো লড়াই বলে, তাই না? রাজনৈতিক নেতার লড়াই। কিন্তু উনি কি আসলে রাজনৈতিক নেতা হিসাবে লড়াই করেছেন? না। হ্যাঁ, বুদ্ধিজীবী হিসাবে, সুশীল হিসাবে তিনি টকশো কাঁপিয়েছেন, আর সংসদ সদস্য হিসাবে সংসদ কাঁপিয়েছেন, এটা ঠিক আছে। এই কথাটা আমার দৃষ্টিতে তিনি সত্য বলেন নাই। কিন্তু যে কথাগুলো সত্য বলেছেন সেটা হলো, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব গুন্ডা পান্ডা মাস্তান নিয়ে ইসিতে শুনানিতে এসেছিলেন, এই কথাটা সত্য। এবং সেই গুন্ডা পান্ডা মাস্তানরাই, তার দলের গুন্ডা পান্ডা মাস্তানরাই তাকে ধাক্কা মেরেছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। এবং তিনি সংশয় প্রকাশ করেছেন যে এই সরকারের আমলে, এখনো বিএনপি সরকারে না, এই যদি হয় অবস্থা, মানে এখনো নির্বাচন হয় নাই, এখনো সরকারে যায় নাই, নির্বাচন কমিশন একটি সরকারি অফিস, একটি সরকারি ভবন, সেখানে তারা যে হট্টগোল মারামারি করেছে এবং নির্বাচন কমিশনের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, আগামীতে যখন নির্বাচন হবে, হু নোজ, মানে কে জানে তখন কি হবে, তখন আদৌ নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। এই কথাগুলো আমি বহুদিন ধরে বলে আসতেছি, গত 1টা বছর ধরে বলে আসতেছি। স্বৈরাচার হাসিনার যে সাজানো প্রশাসন, এই প্রশাসনের অধীনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া অসম্ভব। এ কথাটা যদিও কিছুদিন আগে রুহুল কবির রিজভী সাহেব বলেছেন। তার মানে বিএনপির নেতা নেত্রীরাই বলছেন যে আগামীতে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখছেন না। রিজভী সাহেব দায়ী করেছেন প্রশাসনকে, আমিও দায়ী করছি প্রশাসনকে। যদিও আমি শুধু প্রশাসনকে দায়ী করি নাই, আমি দায়ী করেছি প্রশাসনের পাশাপাশি বিএনপিকেও। কারণ স্বৈরাচার হাসিনার যে প্রশাসন, এই প্রশাসনের তো কোনো মোরালিটি নাই, তাই না? তো ওই যে মানুষ একটা কথা বলে, চোরে চোরে মাস্তুতো ভাই। তো এক চোর পালিয়েছে, আর এক চোর এখনো বাংলাদেশে আছে, তারা আগামী নির্বাচনে চুরি করবে, আর এই চোরদেরকে চোররাই সহযোগিতা করবে। এটাই হচ্ছে রিয়ালিটি। ওই যে চোরে চোরে মাস্তুতো ভাই, কারণ হচ্ছে চোর যদি ক্ষমতায় না যায়, তাহলে তো এই প্রশাসনে যে চোরগুলো আছে, ওই চোরগুলো তো চুরি করতে পারবে না। ভালো মানুষ যদি রাষ্ট্র পরিচালনা করে, ভালো মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে প্রশাসনে যে চোরগুলো আছে, ওই চোরগুলো তো চুরি করতে পারবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। সুতরাং আগামী নির্বাচনে যাতে চোররাই ক্ষমতায় আসে, যাতে দুর্নীতিবাজরাই ক্ষমতায় আসে, যাতে চাঁদাবাজরাই ক্ষমতায় আসে, যাতে টেম্পু স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, বাজার দখল, মামলা বাণিজ্য যারা করে, এরাই যাতে ক্ষমতায় আসে, সেই চেষ্টাটাই প্রশাসনের লোকজন করবে। কারণ তারা ক্ষমতায় আসলে তারা চুরি করতে পারবে। বিএনপির নেতাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার দখল, টেম্পু স্ট্যান্ড দখল, এ সমস্ত মামলা বাণিজ্যের সবকিছুর ভাগ তারা পাবে। ভেরি সিম্পল। রুমিন ফারহানার বক্তব্যে এটা একেবারে স্পষ্ট। তার মানে রুমিন ফারহানাই তার বক্তব্যে বলে দিলেন যে আগামী নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা গুন্ডামি করবে, কেন্দ্র দখল করবে, ভোট ডাকাতি করবে, পেশি শক্তি ব্যবহার করবে।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে নির্বাচন হবে না, সেটাই তিনি পরিষ্কার করে বলেছেন। অন দি আদার হ্যান্ড, এনসিপির যে নেতার সাথে গ্যাঞ্জামটার সূত্রপাত, তিনি অভিযোগ করেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে কথা বলতে দেন নাই, বরং রুমিন ফারহানাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তার পাঞ্জাবি ছিঁড়ে গেছে। আর জামাতের প্রতিনিধিকে তো কথাই বলতে দেওয়া হয় নাই। অর্থাৎ বিএনপির দুই গ্রুপই মানে এই শুনানিতে কথা বলেছেন এবং কথা বলতে গিয়ে হট্টগোল হয়। এনসিপি এবং জামাত কথা বলার সুযোগ পায় নাই, এই অভিযোগটা তিনি করেছেন। তো তার মানে বোঝা গেল যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, এই গ্রুপ এবং এনসিপি যারা আছে সব মিলে এই গ্রুপটা ছিল একদিক, আর রুমিন ফারহানা ছিল একদিক। কারণ রুমিন ফারহানা নির্বাচন কমিশনের যে খসড়া, সেই খসড়ার পক্ষেই কথা বলছিলেন, যে কারণেই এই গ্যাঞ্জামটা লেগেছে। তো এখন আপনারা রুমিন ফারহানার কথাও আপনার বোঝার দরকার নাই, আমার কথাও আপনার বোঝার দরকার নাই। শুধু আপনি আপনার জ্ঞানে নির্বাচন কমিশনে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা পর্যবেক্ষণ করে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে আগামী নির্বাচনটা কেমন হবে, এবং আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় রাষ্ট্রটা কেমন চলবে। একটু বিবেক খাটান, বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের আমলেও নির্বাচন কমিশনে এমন হট্টগোল এমন মারামারি হয়নি। বোঝার চেষ্টা করেন, নির্বাচন কমিশন মানে আমি বুঝাতে চাচ্ছি যে নির্বাচন কমিশন, তাদের নির্বাচন কমিশন ভবনের মারামারি হট্টগোলই যদি সামাল দিতে না পারে, তাহলে সেই নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দেবে, এইটা বিশ্বাস করার মতো কোনো কারণ আমি দেখছি না। বুঝাতে পারছি কিনা? মানে নির্বাচন কমিশন ভবনের যে হট্টগোলটা, একটা শুনানি, এটা তো বিশাল কিছু না, এটা কিন্তু বিরাট কোনো আয়োজন না, ছোট্ট একটা সীমানা নির্ধারণ নিয়ে একটা শুনানি। সেই শুনানিতে যে হট্টগোলটা হয়েছে, এই হট্টগোলটা যে নির্বাচন কমিশন থামাইতে পারে না, যে নির্বাচন কমিশন সামাল দিতে পারে না, সেই নির্বাচন কমিশন এত বড় একটা জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে তারা কন্ট্রোল করবে, তারা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দেবে, এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? আপনি বিশ্বাস করতে পারেন, বিএনপিও বিশ্বাস করতে পারে, আমি জানি না বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে কিনা। এখানে আসলে দুর্বলতা কার, নির্বাচন কমিশনের নাকি প্রশাসনের? আমি জানি না। বিষয়টা বোঝার চেষ্টা করেন। বিএনপি তো ক্ষমতাসীন দল না, তাই না, যে সেখানে পেশি শক্তি ব্যবহার করবে। এখানে সবাই সমান। তো তার মানে কারোরই সরকারি কোনো পাওয়ার নাই। তাহলে কোন পাওয়ারের বলে এই হট্টগোলটা বিএনপির দুই গ্রুপের মধ্যে হলো? যদিও এখানে এনসিপি নেতা আহত হয়েছেন, তিনিও বিএনপির কোন একটা পক্ষে আছেন। জামাতের কোনো নেতা এর সাথে ইনভলভ কিনা আমি বেশ কয়েকটা মানে প্রিন্ট মিডিয়ার নিউজ পুরোপুরি পড়লাম, প্রথম আলো সহ, ইত্তেফাক সহ, কিন্তু কোথাও দেখলাম না যে জামাতের কোনো নেতা এর সাথে ইনভলভ আছেন কিনা। অর্থাৎ ত্রিমুখী লড়াই বলবো না, দুমুখী লড়াই হয়েছে। বাট এনসিপির যে নেতা আহত হয়েছেন উনি বিএনপির একটা গ্রুপের পক্ষে, আর ব্যারিস্টার রুমিন ফারহানা এক পক্ষে। এই দুই পক্ষেই মূলত গ্যাঞ্জামটা হয়েছে। এখন আপনি বোঝেন, এই বিএনপি আমাদেরকে গণতন্ত্র শিখায়, আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়, গণতন্ত্রের সংজ্ঞা আমাদেরকে শিখায়, আমাদেরকে বলে জানো গণতন্ত্র কাকে বলে, উহা কত প্রকার, ও কি কি জানো, আমাদের কাছ থেকে বর্ণনা সহ বুঝে নাও। তো বুঝলেন তো গণতন্ত্র কাকে বলে, উহা কত প্রকার, ও কি কি বর্ণনা সহ বুঝিয়ে পেয়েছেন তো? মানে বিএনপি নেত্রী রুমিন ফারহানা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে গণতন্ত্র কাকে বলে, উহা কত প্রকার, ও কি কি। উনি খুব সুন্দর করে বুঝেছেন আর বর্ণনা করে আমাদেরকেও বুঝাইলেন। দর্শক, রুমিন ফারহানা আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলেও শুনে বুঝতে পেরেছে মন্তব্য করবে। সেখানে গিয়েছিল মূলত আমি বলবো যে প্রস্তুতি নিয়ে গিয়েছিল, যেখানে একটা কিছু হবে জানা, এই জন্য তিনি গিয়েছেন। তিনি বলেছেন তার উপর তার বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে। তো বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করবেন, তারা করেছেন, কিন্তু তার গুন্ডা বাহিনী কেন এনসিপি নেতাদের উপর হামলা করলো, এই প্রশ্নগুলো সামনে চলে আসে। তো আমরা
রুমিন ফারহানার শুধু এই কর্মকাণ্ড নয়, 5 আগস্টের পর এমন অনেক আপত্তিকর কথা এবং বক্তব্য দিয়েছেন রুমিন ফারহানা, যেগুলো জনগণ কখনোই বিশ্বাস বা মনে করে না, বা জনগণ তাদের উপর ক্ষিপ্ত। তো জনগণ ক্ষিপ্ত শুধু রুমিন ফারহানার উপর না, বিএনপির উপর, কারণ বিএনপি তাদের বিরুদ্ধে কোনো শোকজ করছে না, তাদের বিরুদ্ধে বহিষ্কার করছে না। উচিত হবে বিএনপি অতি দ্রুত এই ফজলু পাগলা এবং এই রুমিন ফারহানাকে দ্রুত বহিষ্কার করা। আশা করি রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অলরেডি ফজলু পাগলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।